আভিজাত্য ও বিলাসিতায় ভরা একটি শহর, কিন্তু নেই কোনো সড়কপথের যানবাহন। হ্যাঁ, এটি বিশ্ব ইতিহাসের সাক্ষী বহন করে থাকা একটি শহর ভেনিস। ভেনিস শহরটি যেমনটা সুন্দর, ঠিক এর আড়ালে লুকিয়ে আছে এমনই একটি ইতিহাস। বিভিন্ন গান ও সিনেমায় এই শহরটি হরহামেশাই দেখা যায়। অনেকেই ভেনিসকে রোমান্টিক শহরও বলে থাকে, আবার কেউ কেউ বলে থাকে ভাসমান শহর ভেনিস। আর বলবেই না বা কেন, গভীর জলাশয়ে কাঠের পাটাতনের উপর নির্মাণ করা হয়েছে আস্ত একটি শহর। রোমান সাম্রাজ্যে নির্মাণ করা ভবনগুলোর কদর ছিল আগে থেকেই। এর জৌলস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ভেনিস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এড্রিয়াটিক সাগরের ভাসমান নগরী ভেনিস সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। ভূমধ্যসাগরের এড্রিয়াটিক উপসাগরে ভেনিসিয়ান উপহ্রদে ভেনিস নগরীর অবস্থান। ভেনিস উত্তর পূর্ব ইতালির ভেনেতো অঙ্গরাজ্যের একটি প্রধান শহর। ভেনিস নগরীর মোট আয়তন 414.57 বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী ভেনিসের মোট জনসংখ্যা 2,71,000-এর কিছু বেশি। ভেনিস মূলত প্রতিদিনই পর্যটনের আনাগোনায় মুখরিত থাকে। গড়ে প্রায় প্রতিদিন 50 থেকে 60,000-এর মতো পর্যটক ভেনিস পরিদর্শন করে থাকে। বাৎসরিক হিসাব অনুযায়ী প্রায় 2 থেকে 3 কোটি মানুষ ভেনিস পরিদর্শন করে। বর্তমান বিলাসী ঐতিহ্যে ভরা ভেনিস আজ থেকে 3000 বছর পূর্বে একটি পূর্ণাঙ্গ জলাভূমি ছিল মাত্র। এড্রিয়াটিক উপকূলে বেন্টা এবং সিলে নদীর মোহনায় গড়ে ওঠা বর্তমান ভেনিস নগরীর নামকরণ করা হয়েছে মূলত এখানে প্রথম বসতি স্থাপনকারী ভেনেটি গোত্রের নাম অনুসারে। ইতিহাসবিদগণদের মতে কালের মোহনায় হারিয়ে যাওয়া ইন্দো ইউরোপীয় ওয়েনে নামক শব্দ হতে উৎপত্তি হয়েছে এই নামটির, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বন্ধুসুলভ। এই গোত্রের মিশুক আচরণের উপর ভিত্তি করেই হয়তোবা এমন নামকরণ করা হয়েছিল। আবার অনেক বিশেষজ্ঞ মনে করে থাকে ভেনেটি গোত্র এবং তাদের বাসস্থান ভেনিসিয়া নামটির উৎপত্তি হয়েছে লাটিন ভেনেটুস নামক শব্দ হতে, যার বাংলা অর্থ হল সাগরের মতো নীল। এই মতবাদ প্রকাশকারীদের দাবি অনুসারে এড্রিয়াটিক সাগরের সুনীল জলরাশির জন্য এমনটা নামকরণ করা হয়েছিল। খ্রিস্টপূর্ব 8ম শতকের দিকে ইতালি উপদ্বীপ অঞ্চলে রোমানরা রাজ্য স্থাপন করার পর এক পর্যায়ে ভেনিসিয়া, বর্তমান ভেনিস, রোমানের নিয়ন্ত্রণে চলে যায়। লিখিতভাবে এই অঞ্চলটি রোমানদের অধীনস্থ থাকলেও দুর্গম জলরাশি আচ্ছন্ন এই অঞ্চলে তাদের কোনো প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো না বললেই চলে। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় 1500 বছর পর এটিকে পূর্ব ও পশ্চিম দুটি অংশে ভাগ করা হয়েছিল। পশ্চিম অংশের নাম রোমান সাম্রাজ্য থাকলেও পূর্ব অংশের নাম দেওয়া হয়েছিল বাইজেন্টিয়াম বা বাইজেন্টিয়ন। একটা সময় রোমান সাম্রাজ্য তার ক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে, যার সুযোগ কাজে লাগিয়ে বহিরাগতরা রোমান সাম্রাজ্যের সীমানাবর্তী অঞ্চলগুলোতে আক্রমণ চালাতে শুরু করে। লোমবার্গ, ভিসিগত এবং হান নামক এই বহিরাগত শক্তির আক্রমণ থেকে বাঁচার জন্য বর্তমান ইতালির বেশ কয়েকটি অঞ্চল থেকে অনেকেই প্রাণ বাঁচাতে ভেনিসিয়ায় পাড়ি জমায়। সেখানে এসে তারা বসতি স্থাপনের জন্য সমুদ্রের পানিতে বড় বড় ওল্ডার গাছের গুঁড়ি ফেলে দেয়। বর্তমান সেগুলো ওক এবং পানি নিরোধক লার্জ গাছের দ্বারা করা হয়ে থাকে। গভীর জলাশয়ে যেহেতু অক্সিজেন থাকে না, আর থাকলেও সেটা খুবই সীমিত, যার ফলে গাছের গুঁড়িগুলো পচার বিপরীতে শক্ত হয়ে পাথরে পরিণত হয়ে যায়। সেই গাছের গুঁড়ির উপর ধীরে ধীরে পলি জমে সমতলে পরিণত হয়ে নতুন দ্বীপের সৃষ্টি হয়। সেই সৃষ্টি হওয়া নতুন দ্বীপের উপর তারা বসতি স্থাপন শুরু করে। এক পর্যায়ে খ্রিস্টাব্দ 5ম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে, যার ফলে ভেনিস প্রশাসনবিহীন হয়ে পড়ে। পরে এখানকার অধিবাসীরা ভেনিসকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে, যার নাম দেওয়া হয়েছিল রিপাবলিক অব ভেনিস। আশ্চর্যজনকভাবে এই প্রজাতন্ত্রটি 1000 বছর স্থায়িত্ব লাভ করেছিল। এরপর 19বিংশ শতকের শুরুতে ফরাসি সেনাপতি নেপোলিয়ান বোনাপার্টের কাছে নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখতে ব্যর্থ হয় ভেনিস প্রজাতন্ত্র। যাই হোক, এরপর ধীরে ধীরে পূর্ব রোমান সাম্রাজ্য তথা বাইজেন্টিয়াম সাম্রাজ্যের সাথে ভেনিসের কূটনৈতিক ও বাণিজ্যিক বন্ধুত্ব তৈরি হয়। বাণিজ্যিক সম্পর্কের কারণে ওই সময়ের বণিকেরা পণ্য সরবরাহের জন্য ভেনিস বন্দর ব্যবহার করতেন। বন্দরে নোঙর ফেলা জাহাজের উপর আরোপকৃত কর থেকে ভেনিসের অর্থনৈতিক অবস্থা দিন দিন বিপুল হারে বেড়ে চলেছিল। পরবর্তীতে 697 সালে সর্বপ্রথম ভেনিসে সাধারণ নির্বাচনের মাধ্যমে শাসক নির্বাচন করা হয়েছিল। নির্বাচিত শাসকের উপাধি ছিল মূলত ডোজি। লাতিন ভাষায় এই ডোজি শব্দের অর্থ সর্দার বা মাতাব্বর। বিশ্বের অন্য সকল অঞ্চলে যখন রাজতন্ত্রই একমাত্র শাসন ব্যবস্থা ছিল, সেখানে ভেনিসে ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার ফলে ভেনিসকে এদিক থেকে এক ধাপ এগিয়ে রাখতেই হচ্ছে।
এক পর্যায়ে বাইজেন্টিয়াম সাম্রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ঢিলে হওয়া শুরু করলে একাদশ থেকে ত্রয়োদশ শতকে ক্রুসেডার যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে ভেনিস। এর কার্যকরী রূপ হিসেবে ভেনিসের নৌবাহিনী ইউরোপের সেনাবাহিনীকে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে পরিবহনের দায়িত্ব পালন করেছিল। এর প্রধান কারণ ছিল মূলত ইউরোপের সেরা জাহাজ নির্মাণকারীরা ভেনিসের অধিবাসী ছিল। ক্রুসেড যুদ্ধ ছিল মূলত ধর্ম নিয়ে যুদ্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মোট 4টি দল গঠন করা হয়েছিল। প্রথমত এই দলগুলোর প্রধান উদ্দেশ্য ছিল মূলত বাইজেন্টিয়াম। এরা প্রথম যাত্রা শুরু করেছিল 1096 সালের দিকে। ক্রুসেড যুদ্ধগুলোর মধ্যে ভেনিসের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল চতুর্থ ক্রুসেড যুদ্ধটি। সেবার খ্রিস্টান ক্রুসেড যোদ্ধাদের গন্তব্য ছিল মিশর। এর প্রধান কারণ ছিল তৎকালীন মিশরের ক্ষমতাশীল রাজবংশ জেরুজালেম দখল করেছিল। যথারীত সেবারও ধর্মযোদ্ধারা ভেনিসের নৌবাহিনীকে সেনাবাহিনী পরিবহনের জন্য অনুরোধ জানান, কিন্তু সেবার ভেনিস প্রশাসন জাহাজ ব্যবহারের প্রতি শর্ত আরোপ করে বসে। শর্তটি ছিল এক বিদ্রোহী যুবরাজকে সিংহাসনে আহরণে সাহায্য করতে হবে। শর্ত অনুসারে খ্রিস্টান ধর্মযোদ্ধারা বাইজেন্টিয়ামের রাজধানী কনস্ট্যান্টিনোপলের দিকে যাত্রা শুরু করে, যেটি বর্তমান তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল। সেখানে পৌঁছে প্রথম দফায় তারা সফল হয়েছিল, কিন্তু সপ্তাহখানেক পরে স্থানীয় লোকেরা অধিষ্ঠিত নতুন রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। একটা পর্যায়ে সেই বিদ্রোহীদের হাতে নতুন রাজার মৃত্যু হয়। এর ফলস্বরূপ প্রতিশ্রুত পারিশ্রমিক না পাওয়ার শঙ্কায় ধর্মযোদ্ধারা কনস্ট্যান্টিনোপলে ব্যাপক লুণ্ঠন ও গণহত্যা শুরু করে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভেনিসের যোদ্ধারা সেখান থেকে বিপুল পরিমাণ সম্পদ ভেনিসে নিয়ে এসেছিল। ধারণা করা হয় সেই লুণ্ঠিত সম্পদের ফলে ইতালির বিভিন্ন শহরে রেনেসা যুগের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে 1453 সালে কনস্ট্যান্টিনোপল সহ পুরো বাইজেন্টিয়াম সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় অটোমান সাম্রাজ্যের হাতে। ওই সময় বিভিন্ন ধর্মের শাসনে থাকা রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক ছিল তেলে বেগুনে। ধর্মনিরপেক্ষতার কারণে সকল ধর্মের জনপদের সাথে ভেনিসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যার ফলে ভেনিসের অর্থনীতি দারুণভাবে উন্নতি লাভ করতে শুরু করে। বিশেষ করে ভারত ও চীন থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্য সরবরাহকৃত জাহাজ ভেনিসের বন্দরে নোঙর ফেলত। এরপর ধীরে ধীরে ব্রিটেন, ফ্রান্স, স্পেন নৌ পরাশক্তিতে পরিণত হয়েছিল, যার ফলস্বরূপ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভেনিসের গুরুত্ব অনেকটা কমে যায়। ভেনিসের অর্থনীতির শেষ চাকাটি ফুটো করে দিয়েছিল পর্তুগিজ সাম্রাজ্য। পর্তুগিজ সাম্রাজ্যের নাবিকেরা ভারতবর্ষে যাবার নতুন পথ আবিষ্কার করে ফেলেছিল। তারা নৌপথে সরাসরি ইউরোপ থেকে ভারতবর্ষে যাবার নতুন পথ খুঁজে পেয়েছিলেন, যার ফলে ভেনিস বন্দর ব্যবহারের তেমনটা প্রয়োজন ছিল না তাদের। এরপর মরার উপর খড়ার ঘা দেন ফরাসি সেনাপতি নেপোলিয়ান বোনাপার্ট। 1797 সালে ফ্রান্সের সম্রাট হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর তিনি সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ দখল করে নিয়েছিল। পরবর্তী 50 বছরে ভেনিসের স্বাধীনতা ফ্রান্স থেকে অস্ট্রিয়ায় হস্তান্তর হয়েছিল। এর পরবর্তীতে 1866 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত ইতালির অন্তর্ভুক্ত হয় ভেনিস। 19বিংশ শতকের শেষের দিকে ভেনিসকে নতুন করে সাজানো হয়েছিল। সেই সময় নির্মাণ করা ব্রিজগুলো এখন পর্যন্ত সেখানকার অন্যতম আকর্ষণ। এই পুরনো শহরটি সাক্ষী হয়ে রয়েছে ঐতিহাসিক সকল স্থাপত্যের। এই ঐতিহাসিক শহরটিতে আছে 1000 বছরের পুরনো রিয়ালতো মার্কেট এবং ব্রিজ অফ সাই। শুরুতেই বলেছি এই শহরটির বাসিন্দা সংখ্যা 2,71,000-এর একটু বেশি। দিন দিন এই শহরের বাসিন্দা সংখ্যা বাড়ার বদল কমতে শুরু করেছে। ভেনিস মোট 6টি জেলাতে বিভক্ত, যার মধ্যে সান পলো এবং সান মার্কোতে সবথেকে বেশি পর্যটকের আনাগোনা দেখা যায়। ভেনিস শহরটি জুড়ে রয়েছে প্রায় 200টিরও অধিক খাল, যার মধ্যে গ্র্যান্ড ক্যানাল নামক একটি বৃহৎ খাল পুরো ভেনিস নগরীকে এস আকৃতিতে দ্বিখণ্ডিত করেছে। এই খালের উপর দৃষ্টিনন্দন সেতু রিয়ালটোপি, যেটি পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। ঐতিহাসিক সভ্যতার বিভিন্ন নিদর্শন ফুটে আছে এখানে থাকা স্থাপত্যগুলোর মধ্যে। এখানে থাকা ঐতিহাসিক পর্যটন আকর্ষণ স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম ডোজে প্যালেস। এই উন্মুক্ত চত্বরটিতে রয়েছে ক্যাথলিক গির্জা, ড্রোজের প্রাসাদ এবং বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা, যা এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। এছাড়াও এই ভাসমান নগরীটিতে রয়েছে ক্যাফে, রেস্তোরাঁ, জাদুঘর, বিলাসবহুল আবাসিক হোটেল ইত্যাদি। এখানে যাতায়াতের জন্য একমাত্র যানবাহন নৌযান। এখানে নৌপথে যাতায়াতের জন্য গন্ডোলা নামক এক ধরনের রোমাঞ্চকর নৌযান ব্যবহার করা হয়ে থাকে। এখানে ভ্রমণ করতে আসা মানুষের ভ্রমণ প্রায় অসম্পূর্ণই থেকে যাবে যদি এই নৌযানে ভ্রমণ না করে থাকে। গন্ডোলাগুলো মূলত কালো রঙের হয়ে থাকে। পৃথিবীর সবথেকে সরু রাস্তা মূলত ভেনিসে অবস্থিত। এই রাস্তাটির নাম ক্যালেফেরিস্কো, যার প্রশস্ততা মাত্র 20 ইঞ্চি। ভেনিসের বিচ্ছিন্ন দ্বীপগুলোকে ছোট বড় 400টির মতো ব্রিজ দ্বারা একত্র করা হয়েছে। এড্রিয়াটিক উপকূলে অবস্থিত হওয়ার ফলে এখানে সামুদ্রিক খাবারের বেশ কদর রয়েছে। তবে এখানে খাবার দাবারের ক্ষেত্রে ইউরোপীয় স্টাইল বেশি ফলো করা হয়ে থাকে। প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ এই শহরটি পরিদর্শন করতে আসে।
যার প্রভাব এখানের পরিবেশের উপর হারে হারে পড়ছে। আর সেই আগুনেই ঘি ঢালছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ সংক্রান্ত এক রিপোর্ট অনুযায়ী ভেনিস নগরী প্রতি বছর প্রায় 2 মিলিমিটার পানির নিচে তলিয়ে যাচ্ছে। গত 100 বছরে ভেনিস নগরী প্রায় 9 ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে বলে ধারণা করা হয়। অনেক বিশেষজ্ঞের ধারণা আগামী 100 বছরে ভেনিস নগরী সম্পূর্ণরূপে পানির গর্ভে হারিয়ে যাবে। এরই মধ্যে প্রতি বছর এড্রিয়াটিক সাগরের জোয়ারের ফলে প্রাচীন এই নগরীর বিশাল অংশে জলাবদ্ধতা দেখা যায়। এই হুমকি মোকাবেলায় ভেনিস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছে ইতিমধ্যে, যার মধ্যে একটি নির্দিষ্ট ওজনের জাহাজ ব্যতীত ভেনিসে প্রবেশের নিষেধাজ্ঞা, পর্যটক সংখ্যা কমিয়ে দেওয়া সহ পর্যটকদের জন্য নির্মাণ করা আবাসিক হোটেল নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধুমাত্র স্থানীয় কর্তৃপক্ষ নয়, ঐতিহাসিক এই শহরটি রক্ষায় পর্যটকদেরও যথেষ্ট সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ভেনিসের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে কনস্ট্যান্টিনোপল, যা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল শহর। অটোমান সাম্রাজ্যের একাংশ তুরস্ক সম্পর্কে জানতে পারেন আই বাটন, ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেয়া লিঙ্ক থেকে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি পূর্বাবক।